সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে নতুন বছরে স্বাগতম। আমরা 2020 পার হয়ে 2021-এ পদার্পণ করেছি, কিন্তু মহামারীর করাল থাবা থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি। সেজন্য এখনো তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাসের ব্যবস্থা করা এখন সম্ভব হয়নি। তাই বিকল্প ক্লাস হিসাবে অনলাইন ক্লাস বাঁকুড়া উচ্চ বিদ্যালয়ে আবার শুরু হয়েছে। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করবে এবং যে কয়দিন আমরা সরাসরি ক্লাস করতে পারছি না ততদিন এই ক্লাসগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে। যেহেতু এই ক্লাসের সময়সীমাটা সংক্ষিপ্ত, সেজন্য এখানে বিস্তারিতভাবে বোঝানো সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করব মূল যে অংশগুলো, সে অংশগুলোকে আমরা তোমাদেরকে যাতে বুঝিয়ে দিতে পারি, তারই ধারাবাহিকতায় তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে সেই সব বিষয়ের উপর বিস্তারিতভাবে জেনে নেবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো তোমরা আমাদের যে ইয়ে আছে, আমাদের যে পেজ আছে, ওখানে তোমরা প্রশ্নগুলো করলে আমরা তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস শুরু করতে যাচ্ছি। যেহেতু নবম দশম শ্রেণীর কয়েকটি অধ্যায় আছে, গুরুত্বপূর্ণ অধ্যায়, যেগুলো নবম দশম এবং যারা এসএসসি পরীক্ষার্থী সবার জন্য উপযোগী, সেই পাঠ্য বিষয়ের সেই অংশগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে তোমরা সবাই এই ক্লাসটি দেখে উপকৃত হও। এসে এবার আমরা শুরু করি আমাদের মূল ক্লাসে। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রে সবচাইতে একটি গুরুত্বপূর্ণ অংশ এবং যেটা যে একটু তোমাদের মতে একটু কঠিন অংশ, সেটা দিয়ে আজকে আমরা শুরু করছি। আজ আমরা আলোচনা করব ধ্বনিতত্ত্বে। ধ্বনিতত্ত্ব সম্পর্কে আলোচনা করব। আমরা কিন্তু যে মুখ দিয়ে বা এমনি বিভিন্ন ভাবে যে আওয়াজটা হয়, সে আওয়াজটাকে কিন্তু আমরা ধ্বনি বলি। যেমন ধরো, আমি যদি বলি এখন পরে একটা শব্দ করলে এটা একটা আওয়াজ হবে, একটা জিনিস সেখান থেকে পড়লে এটা একটা আওয়াজ হবে। তবে ভাষার ক্ষেত্রে সব আওয়াজকেই কিন্তু আমরা গ্রহণ করে নেব না। যেহেতু যে আওয়াজগুলোকে আমরা উচ্চারণের মাধ্যমে অথবা লেখার মাধ্যমে প্রকাশ করতে পারবো, এগুলোকেই আমরা ধ্বনি হিসাবে আমরা এখানে গ্রহণ করে নেব। তো ধ্বনি যে যখন আমরা আওয়াজটা করি কানে শোনা যায় কিন্তু দেখা যায় না। ধ্বনি কিন্তু শোনা যায়, ধ্বনি দেখা যায় না। আর এই ধ্বনিটাকে যখন কানেও শোনা যায়, চোখেও দেখা যায়, তখন সেটা হয়ে যায় বর্ণ। তো ধ্বনি আওয়াজ হলো, যে তাহলে কি হলো, আওয়াজ হলো ধ্বনি, আর আওয়াজটা লেখার যে রূপ সেটা হলো যে বর্ণ। তো
তোমরা কিন্তু ছোটবেলায় বিভিন্ন ছড়া মায়েরা গল্প ছলে তোমাদেরকে শোনায়, শুনতে 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 সেই ছড়াগুলো তোমাদের মুখস্থ হয়ে যায়। তোমরা সেই ছড়াগুলো কিন্তু মুখে মুখে বলতে পারো। কিন্তু প্রথম কি শুরু হয়? প্রথম শুরু হয় বর্ণ শেখা। তখন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ছিল কি জানো? স্লেট ছিল, স্লেটের উপর একটা পেন্সিল ছিল, স্লেট পেন্সিল ছিল। আমাদের মায়েরা বড় বড় অক্ষরে সেই যে ধ্বনিগুলোকে লিখত, অ আ ই এগুলো লিখত রশ্মি, সেগুলোর উপর আমরা বারবার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে লিখতাম। লিখতে লিখতে সে বর্ণগুলোকে লেখার অভ্যাস করতাম, সেই ধ্বনিগুলোকে লেখার অভ্যাস করতাম। যখন ওগুলোকে আমরা লিখতাম তখন হয়ে যেত এগুলো বর্ণ। এই যে ধ্বনি আমরা আওয়াজ করি, কখনো কখনো এই ধ্বনিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বা সহজে আওয়াজ করা যায়, আবার কখনো এগুলো আওয়াজ করতে একটু সময় নেই, একটু চাপে আলোচনা আওয়াজগুলো করতে হয়। যেগুলো আমাদের সরাসরি তোমার স্বরতন্ত্রীর সাহায্যে বেরিয়ে যায়, এগুলোকে বলা হয় স্বরধ্বনি। যেগুলোকে তোমার কি হয় যে অন্য কোনো সাহায্যে বা উচ্চারণ করতে একটু সময় লাগে অথবা একটু চাপে উচ্চারণ করতে হয়, সেগুলোকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা দেখলাম কি ধ্বনির এখানে দুটো ভাগ। ধ্বনি কয় প্রকার? ধ্বনি দু প্রকার। বলে আমরা পূর্ববর্তী ক্লাসেও পড়েছি ধ্বনি দুই প্রকার। আর এই যে ধ্বনিগুলো, সে ধ্বনিগুলোকে আমরা উচ্চারণের সময়, যেটা তোমরা অষ্টম শ্রেণীর ক্লাসে পড়েছ, যে কিছু ধ্বনি আছে যে কি করা হয়, এগুলি কারো সাহায্য ছাড়া উচ্চারণ করা হয়, এই জন্য এগুলোকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এগুলোকে কি বলা হয়? মৌলিক স্বরধ্বনি। বাংলা যে ধ্বনিতে, ধ্বনিতত্ত্বের মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে 7টি। এটা তোমরা অষ্টম শ্রেণীর ক্লাসে কিন্তু পড়েছো। মৌলিক স্বরধ্বনি হলো যে 7টি। আর তোমার মৌলিক স্বরধ্বনি কিন্তু 7টি, তবে স্বরবর্ণ হলো 11টি। তোমাদের নবম শ্রেণীতে নূতনভাবে এই ধ্বনিতত্ত্বকে কিন্তু সাজানো হয়েছে। আমি তোমাদের আগের যে ধ্বনিতত্ত্বের সাথে সাথে নূতনভাবে যে নবম শ্রেণীর বইতে ধ্বনিতত্ত্বটাকে সাজানো হয়েছে সেটাও একসাথে আলোচনা করে দেব, তাহলে তোমাদের সবারই বুঝতে সুবিধা হবে, নবম দশম সবাইকে। নবম শ্রেণীতে স্বরধ্বনির মোট তোমার ধ্বনির মৌলিক ধ্বনির সংখ্যা লিখেছে 37টি। মৌলিক ধ্বনি কয়টি? 37টি। ধ্বনি হলো 37টি। সেখানে মৌলিক স্বরধ্বনি সংখ্যা লিখেছে 7টি, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা লিখেছে 30টি। এটি নূতনভাবে যে নবম শ্রেণীতে যে ধ্বনি তত্ত্বটাকে সাজানো হয়েছে আর অংশ অংশ হিসেবে, সেখানে এই তত্ত্বটি দেওয়া আছে। আর ধ্বনির লিখিত রূপ হলো যে
বর্ণ। সে বর্ণ হলো যে তোমার কি বর্ণের মধ্যে এই স্বরধ্বনিটা তোমার কি মৌলিক স্বরধ্বনি হলো 7টি, তবে স্বরবর্ণ হলো 11টি। স্বরধ্বনি হলো 7টি, স্বরবর্ণ হলো 11টি। আমরা যে দশম শ্রেণীর বইতে আগেই পড়েছি যে আমাদের বর্ণমালায় অসমযুক্ত বর্ণ আছে 50টি, সেখানের মধ্যে 11টি হলো স্বরবর্ণ, 39টি হলো ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ আমরা যখন উচ্চারণ করি তখন কখনো কখনো স্বরবর্ণে কিছু সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো 10টি। তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে আন্ডারলাইন করে রাখবে তোমাদের বইতে, কারণ ধ্বনিতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো আসবে তোমাদের নৈর্ব্যক্তিক ব্যাকরণ অংশ তো সম্পূর্ণ নৈর্ব্যক্তিক, তো নৈর্ব্যক্তিকে যে প্রশ্নগুলো আসবে এগুলি কিন্তু সেই প্রশ্ন। আর তোমাদেরকে আমি আগেই বলেছি যেহেতু এখানে ক্লাসের সময়সীমা কম, আমি মূল বিষয়গুলো আলোচনা করব, সেই বিষয়ের আলোকে তোমরা বিস্তারিতভাবে তোমাদের বইয়ে দেখে নেবে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর কারের সংখ্যা হলো 10টি। মোট স্বরবর্ণের সংখ্যা হলো 11টি। অ হলো যে তোমার অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই, সেজন্য অ ছাড়া আর 10টিতে সংক্ষিপ্ত রূপ রয়েছে, সেজন্য স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টি। ব্যঞ্জনবর্ণেও 6টি বর্ণ রয়েছে, যেগুলোকে সংক্ষিপ্ত রূপেও ব্যবহার করা যায়। সেই সংক্ষিপ্ত রূপ হলো যে 6টি। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো 6টি, আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাইলে আমরা পূর্ণ রূপ এবং সংক্ষিপ্ত রূপ সম্পর্কে আলোচনা করলাম। আমাদের যে 50টি বর্ণ রয়েছে, সে 50টি বর্ণকে একসাথে বলা হয় বর্ণমালা। 50টি বর্ণকে একসাথে কি বলা হয়? বর্ণমালা। তোমাদের নবম শ্রেণীর বইয়ে ব্যঞ্জন বর্ণের একটি নূতন নামকরণ করা হয়েছে, নূতনভাবে এটাকে একটা রূপ দেওয়া হয়েছে। সেটা হলো যে ব্যঞ্জন বর্ণকে অনুবর্ণ হিসাবে তোমাদের কাছে পরিচিত করা হয়েছে। তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম হলো যে অনুবর্ণ। এটা তোমরা নূতন যে নবম শ্রেণীর যে নূতন বই, সেই নূতন বইয়ে এটাকে সংযোজিত করা হয়েছে। তাহলে আমরা কি পেলাম? ব্যঞ্জন বর্ণের নূতন নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম। ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম হলো যে অনুবর্ণ। এই অনুবর্ণগুলির মধ্যে কি কি আছে দেখো। অনুবর্ণগুলির মধ্যে আছে ফলা, রেফ ও বর্ণ সংক্ষেপ। ফলা, রেফ ও বর্ণ সংক্ষেপ। ফলা সম্পর্কে তোমাদের আলোচনা করেছি যে ব্যঞ্জন বর্ণে যে 6টা বর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে সেগুলোকে বলা হয় ফলা। সেই 6টা সংক্ষিপ্ত রূপগুলো কি কি তোমরা বইয়ে দেখে নেবে। রেফ, রেফ আমরা সবাই চিনি। রেফ হলো যে র, র এ তোমার
একটি অনুবর্ণ। অনুবর্ণ তো আমি প্রথমেই বলেছি ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম অনুবর্ণ। তাহলে রেপ হলো যে রয়ের বিকল্প নাম হলো যে রেপ, রয়ের অনুবর্ণ হলো রেপ। রেপ আমরা কোথায় বসাই? রেপ আমরা বর্ণের উপরে বসাই, বর্ণের উপরে আমরা রেপটা বসিয়ে থাকি। তারপর তোমাদের হলো যে বর্ণ সংক্ষেপ। তারপর হলো যে বর্ণ সংক্ষেপ। যেমন আমরা অনেক সময় যুক্ত বর্ণ যখন আমরা ব্যবহার করি, সেই যুক্ত বর্ণ ব্যবহারের সময় আমরা কি করি? একটা বর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি। যেমন দেখো বর্ণ সংক্ষেপ আমরা যদি লিখি জন্ম, আমরা যদি লিখি জন্ম, তাহলে এখানে দেখো ন এবং ম, এই নটা কি হয়েছে? ছোট করে সংক্ষেপে লেখা হয়েছে ময়ের সাথে। এটাকে আমরা যুক্ত বর্ণও বলতে পারি, আবার বর্ণ সংক্ষেপও বলতে পারি। এই তিনটাকে অনুবর্ণের মধ্যে এই তিনটাকে আনা হয়েছে, ফলা, রেপ ও বর্ণ সংক্ষেপ। এছাড়া রয়েছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ আমরা জানি একাধিক বর্ণ যখন যুক্ত হয়ে কোনো শব্দ হয় তখন তাকে বলা হয় যুক্ত বর্ণ। এখানে যুক্ত বর্ণকেও বিভাগে ভাগ করা হয়েছে স্বচ্ছ যুক্ত বর্ণ এবং অস্বচ্ছ যুক্ত বর্ণ। এই স্বচ্ছ যুক্ত বর্ণ কোনগুলি, অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনগুলি, সেগুলি তোমাদের বইয়ে দেওয়া আছে। এরপরে আছে সংখ্যা বর্ণ। সংখ্যা বর্ণ আমরা বাংলা ভাষায় যে গণিতের যে এককগুলোকে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি তখন সেগুলিকে বলা হয় সংখ্যা বর্ণ। তাইলে আজকে আমরা এই বর্ণের সে প্রথম অংশটা নিয়ে তোমাদেরকে আলোচনা করলাম। তোমাদের দশম শ্রেণী এবং যারা পরীক্ষার্থী তাদেরকে এর আগে আমরা এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। এখন যেহেতু নবম শ্রেণীতে এটাকে নতুনভাবে একটা নতুন রূপে এটাকে সাজানো হয়েছে, সেই জন্য আমরা এটাকে গুরুত্ব দিয়ে এইভাবে যেহেতু তারা নবম শ্রেণীতে প্রথম ক্লাস করবে আজকে, তাদের জন্যই বিশেষ করে এই বিষয়গুলোকে আমরা অন্তর্ভুক্ত করেছি। তাইলে শিক্ষার্থীরা আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। তোমরা অবশ্যই ভালো করে তোমরা মনোযোগ দিয়ে বিষয়গুলো দেখবে এবং বই খুলে দেখবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।